নমস্কার, বাংলা জাগোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। সাফ কথা নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর সাফ কথায় আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, সামনেই নির্বাচন, আপনারা জানেন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। দরজায় কড়া নাড়ছে বলা চলে নির্বাচন এই মুহূর্তে। আর সেই নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতিটা ঠিক কেমন রয়েছে বলুন তো? সার্বিক পরিস্থিতিতে একাধিক বিষয় উঠে এসেছে, অর্থাৎ ভোটে এবারে একাধিক ইস্যু রয়েছে এবং সব থেকে বড় ইস্যু রয়েছে এসআইআর। অত্যন্ত বড় ইস্যু, এবং সেই এসআইআর এর সঙ্গেই কার্যত বলা চলে খানিকটা কাছাকাছি আরো একটি ইস্যু, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী ইস্যু, ঘুষপেটিয়া ইস্যু। যে ঘুষপেটিয়া শব্দটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বারবার শুনছি, সেই ঘুষপেটিয়া ইস্যু জড়িয়ে রয়েছে, বড় করে রয়েছে, এবং সেই সঙ্গে আরো নানান ধরনের বিষয় আশয় রয়েছে। কিন্তু আরো একটি বড় বিষয় যে ইতিমধ্যে কিন্তু এসআইআর প্রসঙ্গ যে বা এসআইআর এর যে প্রক্রিয়া সেটা সঠিকভাবে হয়নি, বা এই বিষয় নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করতে শোনা গিয়েছে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে। এবং এটাও কিন্তু অত্যন্ত বড় বিষয়, কারণ এসআইআর প্রক্রিয়া শুরু থেকে আমরা দেখে এসেছি কমিশনের এই সিদ্ধান্তে একেবারে প্রথম থেকে সহমত পোষণ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বিজেপি। একেবারে সহমত পোষণ করতে দেখা গিয়েছে, কিন্তু আমরা দেখেছি বারংবার বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে যে এত কম সময়ের মধ্যে এসআইআর করা সম্ভব নয়, কখনো সেটা স্বচ্ছ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ নাজেহাল আমরা দেখেছি, এবং তার পরবর্তীতে বহু মানুষের নাম বাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা একটা বড়সড় প্রশ্ন। ইতিমধ্যেই সুপ্রিম শুনানি ছিল, এবং সেই সুপ্রিম শুনানিতে বলা হয়েছে যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোট দানের ক্ষেত্রে না করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। সুতরাং তারা তাহলে ভোট দিতে পারছেন না। এটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। তাহলে তাদের ভবিষ্যৎ কি, সেটাও একটা বড়সড় ব্যাপার। আর ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার আগেই, কিছুদিন আগেই তিনিও বলেছিলেন, শ্রমিক ভট্টাচার্যও বলেছিলেন যে বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, এটা একটা দুঃখের বিষয়। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, আর আজ তিনি অসন্তোষ প্রকাশ করলেন। কেন অসন্তোষ প্রকাশ করলেন, কি পরিস্থিতি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করছি বঙ্গযুদ্ধ 2026। বঙ্গযুদ্ধ 2026-এ আজকের অনেক কটি ইস্যু রয়েছে, অনেক কটি বড় বড় বিষয় রয়েছে। অবশ্যই সেখানে যেমন উঠে আসছে ঘুষপেটিয়া ইস্যু, উঠে আসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টা, এবং সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে অনুভূতির কথা তিনি জানিয়েছেন সেই বিষয়টাও। আমি যাদের সঙ্গে আলোচনা করবো, অর্থাৎ প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক ডান দিকেই রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমনদা, স্বাগত বাংলা জাগোয়। আমার ঠিক বাদিকেই রয়েছেন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস মুখপাত্র কৌশিক ভট্টাচার্য। কৌশিকদা, স্বাগত। আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপি মিডিয়া প্যানেলিস্ট অভিজিৎ চক্রবর্তী, আপনাকেও স্বাগত বাংলা জাগোয়। শুরু করব বঙ্গযুদ্ধ 2026-এ। প্রথম বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার ঘুষপেটিয়া ইস্যু বারবার শোনা যাচ্ছে। প্রায় যদি আপনাদের বলি যে আজকের 3টে জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেই 3টে জনসভা থেকেই কার্যত একই রকম বক্তব্যই অমিত শাহকে রাখতে শোনা গিয়েছে। এবং অমিত শাহ সেই প্রত্যেকটি জনসভা থেকে তিনি বলেছেন, ঘুষপেটিয়া ইস্যুকে টেনে এনেছেন। শুধু তাই নয়, ঘুষপেটিয়া ইস্যুকে টেনে আনার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে এই বাংলায়, যদি বিজেপি এই বাংলায় ক্ষমতায় আসে তাহলে 45 দিনের মধ্যে সীমান্ত ঘেরা হবে, এমনটা তার বক্তব্য। আপনাদের একবার শোনাই ঠিক কি বলেছেন অমিত শাহ। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। बीरभूम वालों, मयूरेश्वर वालों, मुझे बताओ, घुसपैठिए को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? अरे जोर से बोलो, निकालना चाहिए या नहीं निकालना चाहिए? क्या ममता दीदी निकाल सकती है? क्या निकाल सकती है? ये भतीजा निकाल सकता है? ये तो बीएसएफ को बाढ़ लगाने के लिए
भूमि भी नहीं देते हैं। हमने तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी, दे दी जाएगी। और मेरी बात याद रखना, भारतीय जनता पार्टी का वादा है कि न केवल बंगाल, देश भर से चुन चुन कर घुसपैठिए को देश के बाहर निकालने का काम हम करेंगे। আপনাদের শোনালাম অমিত শাহ কি বলেছেন আজকের, অর্থাৎ 13 তারিখ, আজ 13 এপ্রিল। তবে আজকের তিনি বলছেন যে 45 দিনের মধ্যে, অমিত শাহ বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 45 দিনের মধ্যে একেবারে সীমান্ত ঘিরে ফেলা হবে এবং অনুপ্রবেশকারীদেরকে একেবারে দেশ থেকে বার করে দেওয়া হবে, সেই বক্তব্য তিনি রেখেছেন। তবে কিছুদিন আগে অসমে নির্বাচন ছিল, অসমে নির্বাচনে বিজেপি শাসিত রাজ্য সেটাও অসম, কিন্তু নির্বাচনের আগে যখন অসমের শোনিতপুরে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তাকে একটি কথা বলতে শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন যে 10 বছরে অনুপ্রবেশকারীদেরকে অসম থেকে বের করা সম্ভব হয়নি, পুরোপুরি বের করা সম্ভব হয়নি, আরো 5টা বছর দিন, আরো 5টা বছরে সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলা হবে এই অনুপ্রবেশকারীদেরকে। আপনাদেরকে শোনাবো সেই বক্তব্য। এই বক্তব্য কিন্তু 29 তারিখে, শুনুন। आज मैं यहां आया हूं तब आपको वादा कर कर जाता हूं, 10 साल हो गए मगर घुसपैठियों के लिए हम काम पूरा नहीं कर पाए। एक 5 साल और दे दो हमें। ये 10 साल में हमने घुसपैठ को रोक दिया है। कोई घुसपैठिया अब आसाम में घुस नहीं सकता। मगर भाई, घुसपैठ रुकने से आसाम का भला होगा क्या? जरा कहिए, होगा क्या? उनको निकालना पड़ेगा या नहीं निकालना पड़ेगा? जरा जोर से बोलिए, निकालना पड़ेगा या नहीं निकालना पड़ेगा? एक घुसपैठिए हमारे आसाम की युवाओं की नौकरी खाए जा रहे हैं। एक घुसपैठिए हमारे आसाम के गरीब का अनाज, चावल खाए जा रहे हैं। इनका ये भूमि पर कोई अधिकार नहीं। तीसरी बार एक कमल फूल की सरकार बना दो, 5 साल में चुन चुन कर घुसपैठियों को आसाम के बाहर हम निकाल देंगे, बाहर। ঘুসপেটিয়া ইস্যু অমিত শাহ অসমে দাঁড়িয়েও তুলেছিলেন। ঘুসপেটিয়াদেরকে বের করে দেওয়া হবে, আরো 5 বছর সময় চেয়ে নিয়েছিলেন তিনি অসমের মানুষজনের কাছ থেকে। এই প্রসঙ্গ থেকেই শুরু করব। আমি শুরুতেই বক্তব্য জানতে চাইবো, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। সুমন দা, অমিত শাহ তিনি আজকের দিনে দাঁড়িয়ে তিনি বলছেন যে 45 দিনের মধ্যে কার্যত সীমান্ত ঘিরে ফেলা হবে। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 45 দিনের মধ্যে সীমান্ত ঘিরে ফেলা হবে, ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। কিন্তু প্রশ্নটা এখানেই যে অসমে তারা 10 বছর ধরে রাজ্য চালাচ্ছেন, সেই অসমে কেন সম্ভব হলো না? কেন আরো 5 বছর মানুষের কাছে সময় চাইতে হলো শুধুমাত্র এই অনুপ্রবেশকারীদেরকে বের করার জন্য? কি বলবেন? দেখুন, অমিত শাহ যখন যেটা বলেন তখন তো সেটাকে আপনাকে একটু দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে। অমিত শাহ যদি অনুপ্রবেশকারীদের কথা বলেন এবং বলেন যে আমরা অনুপ্রবেশকারীদের ঢোকা বন্ধ করে দিয়েছি, তাহলে আপনাকে প্রথমে পেহেলগাঁওয়ের কথা ভাবতে হবে। কেন পেহেলগাঁওতে 4 জন ঢুকতে পারলো, কেন 26 জন মানুষ মারা গেল? এবং আমি যদি অমিত শাহর মতো করে ভাবি তাহলে 26 জন হিন্দু মারা গিয়েছিলেন, কেন হলো? দেখুন, অমিত শাহর যে সমস্ত রেদরিক শব্দটাই ব্যবহার করবো বা যে সমস্ত বক্তব্য উনি বলেন, উনি সেটা ভেবে বলেন না। আপনি আসামের প্রসঙ্গ বললেন যে আসামে যাদেরকে ডি ভোটার বলে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে তো বাঙালি হিন্দু বেশি, 14 লক্ষ বাঙালি হিন্দু। তাহলে কি উনি তাদের অনুপ্রবেশকারী বলছেন? দ্বিতীয় কথা, উনি
কেন বলেন এটাও আমি জানি না, মানে কোন সূত্রে বলেন। ওনার অনেক কথাই মানে ওই জুমলার মতো ক্রমশ হয়ে যায় যে আমি ফেরত পাঠাবো। ফেরত পাঠাবেন কিভাবে? বাংলাদেশে বা বাংলাদেশের সাথে ওনার কোনো প্রত্যর্পণ চুক্তি আছে? ওনার সাথে তারেক রহমানের কথা হয়েছে? এই তো বাংলাদেশের বিদেশমন্ত্রী দিল্লি ঘুরে গেলেন, খলিলুর রহমান বলেছেন যে ঠিক আছে, হ্যাঁ তোমাদের দেশে আমি মেনে নিচ্ছি, আমাদের অনেক লোক আছে, ফেরত পাঠাবো। উনি যে কথাগুলো বলেন সেগুলো রাজনৈতিকভাবে মঞ্চ থেকে বলার জন্য সুন্দর, যেমন নরেন্দ্র মোদীও বলেন যে 15 লক্ষ টাকা দেবো অ্যাকাউন্টে, আবার আমরা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি 5 বছরে 2 কোটি মানুষের চাকরি দেবো। এগুলো সব অসম্ভব কথা বলেন কেন জানি না। একটা মেরুকরণের রাজনীতিতে অবশ্যই শান দেওয়া যায়, তার বাইরে কিছু হয় না। পশ্চিমবঙ্গে যত লোকের নাম এখনো অবধি বাদ গেছে, তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী জিজ্ঞেস করলে জ্ঞানেশ কুমারও বলেন না, স্বরাষ্ট্র দপ্তরও কোনো বিবৃতি দেন। উনি বলুন যে এই যে 27 লক্ষর নাম ট্রাইব্যুনালে গেছে, এদের মধ্যে 5 লক্ষ অনুপ্রবেশকারী, বলুন উনি, বলতে হবে নাম দিয়ে। একেবারে আমি এই জায়গা থেকে একটুখানি বিজেপির উত্তরটাও নেব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন অনলাইনে অভিজিৎ চক্রবর্তী, বিজেপি মিডিয়া প্যানেলিস্ট। অভিজিৎ দা, যে কাজ অসমে এত বছরে সম্ভব হলো না, আপনি কি মনে করছেন 45 দিনে সেটা পুরোপুরিভাবে নির্মূল করা সত্যি সম্ভব? নমস্কার। প্রথমে আমার এখানে যারা কো প্যানেলিস্ট আছেন, আপনি এবং আপনার সমস্ত দর্শককে আমি শুভ সন্ধ্যা জানাই। দেখুন, আমি বক্তব্যগুলো শুনছিলাম। আমি প্রথমে আসি আসামের বক্তব্যে। দেখুন, আসামের ডেমোগ্রাফি বা আসামের যে ভৌগোলিক মানচিত্র, পশ্চিমবঙ্গ পুরোটাই আলাদা, এক নয়। এবং আসামের যে পরিধি বা ধরুন পশ্চিমবঙ্গের যে পরিধি, সেটাও এক নয়। এবং হ্যাঁ, এটা তো ঠিক, আসামে আমরা 10 বছর সরকারে ছিলাম, এবং 10 বছরে একটা জিনিস তো মানতে হবে যে দেখুন, আসামে কিন্তু কোনো অনুপ্রবেশ হয়নি, নতুন করে কোনো অনুপ্রবেশ হয়নি। হ্যাঁ, কিছুজন থেকে গেছে, এটা তো ঠিক যে ভারতবর্ষে আজ আনুমানিক, দেখুন সংখ্যা তত্ত্বের বিচারে এটা তো সঠিকভাবে বলা যাবে না, কিন্তু আনুমানিকভাবে একটা বিরাট বড় একটা অনুপ্রবেশকারী তো হয়েছে ভারতবর্ষে, সেটা আসাম হোক, পশ্চিমবঙ্গ দিয়ে হোক। তো সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি সজাগ। আর দেখুন, আমরা তো তৃণমূলের মতো মিথ্যে রাজনীতির আশ্রয় নিই না, যেটা সত্যি আমরা সেটা বলি, যেটা সাদা সেটা সাদা। দেখুন, আমরা 10 বছরে পারিনি, আমরা স্বীকার করেছি জনতার কাছে, এবার জনতা রায় দেবে। আমরা তো অনুপ্রবেশকারী আটকেছি এবং অনেক ক্ষেত্রেই আমরা পুশব্যাক করেছি, অনেক ক্ষেত্রে তাদের উপর গ্রেপ্তার হয়েছে, যেটা ভারতবর্ষের আইনে আছে। কিন্তু কিছু কাপড় থেকে গেছে যাদেরকে আমরা আসাম থেকে বেছে নেবো। এবার থাকলো পশ্চিমবঙ্গের কথা। হ্যাঁ, একদম ঠিক, আমরা একদম 45 দিনের মধ্যে চেষ্টা করবো না, আমরা করবোই। তার কারণ অমিত শাহজি যখন বলছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম। দ্বিতীয় কথা, আমি একটু সুমনদার একটা কথা বলি, তারপর আমি আপনার এই উত্তরে আসবো। সুমনদা যেমন বললেন পেহেলগাঁওতে অনুপ্রবেশ হয়েছে, দেখুন সুমনদা, আপনি এত বড় একজন ব্যক্তি, এত বড় জার্নালিস্ট, আমি আপনাকে একটু স্মরণ করাই, পেহেলগাঁওতে যারা এসেছিলেন অনুপ্রবেশ করে, তারা কিন্তু টেররিস্ট। তাদের সাথে বাংলাদেশিদের গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। তারা ভারতবর্ষে আসছে পার্মানেন্টলি থাকার জন্য, কর্মসংস্থানের জন্য, যেটা অবৈধ। আর ওরা আসছে কিছুদিনের জন্য একটা মিশন কমপ্লিট করার জন্য, মানুষকে মারার জন্য। সেটার সাথে এটার আকাশ পাতাল তফাৎ। এবং আপনি বলছেন যে অমিত শাহর বাসায় হিন্দু মারা গেছে, একদম ঠিক। আপনি কি এটা অস্বীকার করতে পারেন? কাজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি কারো ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে? এর থেকে বর্বরচিত কোনো কাজ হতে পারে? একদম ঠিক। এমনকি আপনাদের টিভির মাধ্যমেও তো এটা দেখেছে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, যে কালমা পড়তে বলা হয়েছে। কালমা কোন ধর্মের? তো এইগুলো হয়েছে, এগুলো থেকে তো ডিনাই করা যাবে না। দেখুন, পেহেলগাঁওতে যেটা হয়েছে সেটা টেররিস্ট অ্যাটাক। তারা ঢুকেছে একটা অপারেশন করার জন্য এবং তার যোগ্য জবাবও পেয়েছে। কিন্তু অনুপ্রবেশকারীটা কি? এরা উই পোকার মতো আপনার দেশে ঢুকবে, আপনার অর্থনীতি খাবে, আপনার সম্পদ খাবে, সেটা আমরা হতে দেবো না। এবং আমি আপনাকে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগের দিয়ে চিৎকার করছিলেন যখন এসআইআর শুরু হয়েছিল। তিনি বারবার বলেছেন যে এখানে অনুপ্রবেশ নেই, এসআইআর করতে চাইছে বিজেপি, ইত্যাদি ইত্যাদি। আমি তো দেখলাম গত সপ্তাহে উনি স্বীকার করলেন যে অনুপ্রবেশ হয়েছে এবং এর দায়টা উনি বিজেপির ঘাড়ে ঠেললেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি মঞ্চে দাঁড়িয়ে গত সপ্তাহে কি বলেছিলেন, এই মোথাবাড়ি কাণ্ড নিয়ে উনি বারবার বলেছেন যে এতে বিজেপির হাত আছে, বিজেপির হাত আছে, বিজেপি নাকি মিমকে তুলে নিয়ে এসছে, ইত্যাদি ইত্যাদি। আজকে তো দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মোথাবাড়ির সমস্ত কাণ্ড ঘটিয়েছে কংগ্রেস এবং সিপিএম। মানে উনি একটা কথা বলেন, সেখান থেকে সুইং করে আরেকটা কথায় যান, চোখে মুখে উনি মিথ্যে কথা বলেন। এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেরেছে। আর থাকলো ভারতীয় জনতা পার্টির কথা, হ্যাঁ, যেটা সত্যি আমরা সেটাই বলি। তার জন্য মানুষ যদি আমাদেরকে পুনরায় আশীর্বাদ দিয়ে নিয়ে আসবেন,
যদি না নিয়ে আসবেন না। আসামে যেটা হয়েছে আমরা দায়িত্বহীন ভাষায় বলেছি, অনুপ্রবেশ হয়নি। একেবারে অভিজিৎ বাবু, অর্থাৎ আপনি বলছেন 45 দিনের মধ্যে পুরোপুরি ভাবে নির্মূল করা যাবে। যদি অনুপ্রবেশ হয়ে থাকে সেই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে বের করে দেওয়া যাবে এবং 45 দিনের মধ্যে সীমান্ত ঘিরে ফেলা হবে। একেবারে আসবো আপনার কাছে, আমি এই মুহূর্তে কৌশিক দার থেকেও একটুখানি উত্তর নেব। কৌশিক দা, মনে হচ্ছে যে কাজ অসমে এত বছর ধরে সম্ভব হলো না, সেই কাজ মাত্র 45 দিনের মধ্যে হয়ে যাবে, মাত্র 1.5 মাস। সকলকে শুভ সন্ধ্যা। আমি আসামের ব্যাপারটা খুবই আমার কাছে রেলিভেন্ট, কারণ আমি এআইসিসির তরফ থেকে আসামে 2 মাস কাটিয়ে এসেছি ভাগে ভাগে, এবং আমি অনেকটা সময় কাটিয়ে এসেছি বারাক ভ্যালিতে। বারাক ভ্যালির যে বিন্যাস, জনবিন্যাস অনেকটাই আমাদের উত্তরবঙ্গের মতো, এবং অভিজিৎবাবু যেটা বললেন এটা সম্পূর্ণ আলাদা। এটা আলাদা নয়, কারণ আমি নিজে ওখানে থেকে দেখে এসেছি, প্রায় একই রকম। ওখানে বাংলাদেশের একটা পোরাস বর্ডার রয়েছে এবং সেখান থেকে নাকি ঘুষপেটিয়া ওনাদের ভাষায় রেগুলার ঢুকছে এবং পুরো জনবিন্যাস নাকি পাল্টে যাচ্ছে। তো সেরকমটা ওখানে এসআইআর হয়নি, ওখানে এসআর হয়েছিল, কারণ ওখানে নাগরিকত্বর একটা অন্য আইন রয়েছে। তো সেখানে কিন্তু সেইভাবে মুসলমান কিংবা সংখ্যালঘু সেরমভাবে আইডেন্টিফাই করা যায়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যেই সময় অমিত শাহ বলেছিলেন যে আমরা 10 বছরে যেটা করতে পারিনি পরের 5 বছরে করে দেবো, আমি সেই সময় ওখানে ছিলাম এবং এটা নিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছিল, মানে মানুষের কাছে একটা অবিশ্বাস, যে তখন ওখানকার যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি এই হেট পলিটিক্সটাকে বাড়াবার জন্য মুসলমানদের একটা নাম দিয়ে দিলেন মিয়া, এবং এই মিয়াদের রিক্সায় যখন চড়বে তাদেরকে কম পয়সা দেবে, তাদের দোকান থেকে যখন খাবে কম পয়সা দেবে, এরম একটা হেট মানে রাজনীতি শুরু করলেন। তারপরে যখন দেখলেন এটা কাজ করছে না, অমিত শাহ কথাটা নিয়ে যখন রিপারকেশন হলো, তখন উনি আবার বলতে আরম্ভ করলেন যে না, সবাই মিয়া নয়, যারা অনেক দিন ধরে মুসলমানরা এখানে আছেন, সংখ্যালঘুরা আছেন, তারা আমাদের নাগরিক, কিন্তু যারা ঘুষপেটিয়া হয়েছেন তারা মিয়া। কিন্তু এখনো অবধি, ইলেকশন অবধি, আমাকে একটু বলতে দিতে হবে, ইলেকশন অবধি, আমি ইলেকশনের 2 দিন আগে চলে এসেছিলাম, তখনও অবধি কিন্তু মুসলমান আইডেন্টিফিকেশন কতজন কি হয়েছে সেখানেও সেভাবে হয়নি। এবং পশ্চিমবঙ্গে তো এখনও ইলেকশন কমিশন বলতেই পারছেন না কতজন বাদ গেছেন, কতজন হিন্দু, কতজন মুসলমান। তার কারণও একটা আছে। তার কারণ কিন্তু সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছিলেন প্রথম হিয়ারিংয়ে, যে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছিলেন আপনারা এত বড় একটা কর্মকাণ্ডে নামলেন, একটা আনপ্রিপেয়ার্ড সফটওয়্যার নিয়ে নামলেন কেন? সুতরাং আমাদের গোড়াতেই গলত। 1 নম্বর হচ্ছে আনপ্রিপেয়ার্ড সফটওয়্যার। এটা আইদার এটাকে ইচ্ছে করে করা হয়েছে যাতে এরম একটা সিচুয়েশন তৈরি করা যায় যে কত লোক বাদ দেওয়া যাবে, মানুষ আদৌ ভোট দিতে পারবে কিনা সেটাই প্রশ্ন হয়ে গেছে। তাদের চাকরি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এইসব নিয়ে চিন্তা না করে মানুষকে ঠেলে দেওয়া হলো যে তারা আসলে আদৌ ভোট দিতে পারবে কিনা। এবং এটা আমার ধারণা মমতা ব্যানার্জি একটা অ্যানার্কিস্ট গভর্নমেন্ট নিয়ে এটাকে আরও সেই দিকে ঠেলে দিলেন, মানুষ আদৌ ভোট দিতে পারবেন কিনা। তিনি যদি প্রথম থেকে সহযোগিতা করতেন তাহলে আজকে এই পর্যায়ে হয়তো আসতো না। সুতরাং এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে স্বাস্থ্য, আর্যিকর, শিক্ষা কিছু নিয়েই আমরা আলোচনা করছি না, আদৌ ভোট দিতে পারবে কিনা মানুষ সেখানে আমরা আলোচনা করছি। একেবারেই, কিন্তু বর্তমান সময় কিন্তু সেই জায়গাটাই এসে দাঁড়ালো যেখানে আজকের এই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, এবং সেখান থেকে যেমনটা জানানো হলো যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়া যাচ্ছে না, এবার তারা সুযোগ পাচ্ছেন না। তাহলে সুমন দা, আমি এইখান থেকে একটুখানি জানতে চাইবো যে তাহলে তাদের ভবিষ্যতে এই যে ভোট হয়ে যাবে তার পরবর্তী সময়ে তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু আদতে যার জন্য এত লড়াই, এত লক্ষ লক্ষ মানুষ তারা এতটা হয়রানির শিকার হয়েছেন, আর এত লক্ষ লক্ষ মানুষকে ছাড়া ভোট হবে, এটা কতটা যুক্তিযুক্ত? সুপ্রিম কোর্টের 4টে অবজারভেশন আছে। একটা অবজারভেশন হচ্ছে যে যেটা আপনি বললেন যে যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের মধ্যে কেউ আর ভোট দিতে পারবেন না। এই প্রশ্নটা উঠেছিল কারণ আগের জাজমেন্টের দিন ফ্রোজেন শব্দটাকে ব্যবহার করেছিলেন বিচারপতিরা, কিন্তু আজকের বাকি 3টে জাজমেন্টও খুব ইম্পর্টেন্ট। একটাতে যেটা জয়মাল্য বাগচি বলছেন
যে আপনাদের প্রাথমিক যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করছেন, প্রাথমিক যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যে 2002-তে যাদের বাবা মায়ের নাম আছে তাদের নাম আপনারা ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেবেন না। আমরা যেটাকে বলি ম্যাপড ভোটার, সেটা কেন হলো? এটা আমার অবজারভেশন না, এগুলো সব কটা জয়মাল্য বাগচির অবজারভেশন। দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন, অর্থাৎ যতটা প্রস্তুতির আপনাদের দরকার ছিল সেটা আপনারা কেন নিলেন না, এটাও অবজারভেশন। দেখুন, এই সবকটা থেকে যেটা ইম্পর্টেন্ট বেরিয়ে আসে যে আপনি এমন একটা সিস্টেম তৈরি করছেন যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এবার আপনার জরুরি প্রশ্নটার অন্য একটা পার্ট আছে এবং সেটা সবাইকেই বুঝতে হবে। এই যে 27 লক্ষ মানুষকে আপনি ট্রাইব্যুনালে পাঠিয়েছেন, তারা কেউ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা কিনা আপনি জানেন না, তাহলে তারা আপাতত বেনাগরিক। কিন্তু আপনি তাদের কাছ থেকে প্রতিদিন জিএসটি নিচ্ছেন, তারা তেল কিনছে, নুন কিনছে, আটা কিনছে, চাল কিনছে, তখন তো জিএসটি দিচ্ছে। তো পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র ব্যবস্থা থাকে না কখনো যে রাষ্ট্র ব্যবস্থায় আপনি যাকে বলছেন যে তোমার কাছ থেকে আমি ভোটাধিকার ছিনিয়ে নিলাম, তার কাছ থেকে আপনি করটা আদায় করছেন। এটা হতে পারে না। তো এটার ব্যাপারে অবশ্যই আমরা দীর্ঘমেয়াদী আইনগত লড়াই এবং একই সঙ্গে আন্দোলনও চলবে। যদি আমরা কেউ ভাবি যে আমি ভোটাধিকার ছিনিয়ে নিয়ে চালাবো, তাহলে যেন আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি হয়েছিল সেটা একটু মাথায় রাখি। যখনই আপনি ভোটকে এই ধরনের রিক করবার চেষ্টা করবেন, তখন ন্যাচারাল ক্ষোভ তৈরি হয়, যে ক্ষোভটার আউটবার্সটা অন্যভাবে হয়। একটা 27 লাখ ইজ নট এ স্মল পপুলেশন, ইউরোপের অনেক ছোট দেশের পপুলেশন। তো ফলে আপনি তাদেরকে বাদ রেখে সিস্টেমে যাচ্ছেন এবং আপনি এটা জোর দিয়ে বলতে পারছেন না যে এরা সবাই এরা সবাই ভারতবর্ষের নাগরিক নয়। আপনি বলছেন এটা ট্রাইব্যুনাল করবে। এবং আজকে আরও একটা জিনিস সূর্যকান্ত বলেছেন, জয়মাল্য বাগচিও বলেছেন, দুজন বিচারপতি বলেছেন যে কিছু ভুল হয়ে যেতে পারে। তো ফলে এটা ভালো যে ট্রাইব্যুনাল যদি তাড়াহুড়ো না করে, যদি ধৈর্য ধরে এই 27 লক্ষের প্রত্যেকের কাগজপত্র দেখে। একেবারেই। কিন্তু শেষ পর্যন্ত একটাই বিষয় যে এই মানুষগুলো তারা ভোট দিতে পারবেন না, তারা গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার তো তারা প্রয়োগ করতে পারছেন না। এবং অভিজিৎ বাবু, সব থেকে আরো একটা বিষয় সেটা হচ্ছে যে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির তরফ থেকে আমরা শুরু থেকে দেখেছি যে বিজেপি একেবারে এসআইআর এর এই প্রক্রিয়াটায় কমিশনের যা সিদ্ধান্ত তাতে সহমত পোষণ করেছেন। কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি এই বলছেন যে এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে তিনি সন্তুষ্ট নন। এতদিন পরে এসে বলছেন, আমি আসবো আপনার কাছে, কিন্তু একবার শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন আমি দর্শকদের শোনাতে চাইবো, শুনুন। ওটা তো অনেক আগে আসা উচিত ছিল। ওরা কি করছেন বসে ওখানে? এখানে বিচারপতিদের আটকে রাখলো, তাদের গাড়ির উপরে পাথর বৃষ্টি হলো, কি ব্যবস্থা নিয়েছেন? নির্বাচন কমিশন তো নিজের প্রতিনিধিদের নিয়ে রাজ্যে বহু ক্ষেত্রে নিরাপত্তা দিতে পারেনি। যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর চললো তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকদিন আগেই এখানে অফিস করে বসে যাওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমার। 3 দিনের সফরে জ্ঞানেশ ভারতী তিনি তার রাজ্যে আসা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি সন্তুষ্ট নন বা তাঁরা সন্তুষ্ট নন। চলে যাব অভিজিৎ দামের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কি বলবেন এই গোটা বিষয়টাকে এতদিন পরে এসে অসন্তোষ প্রকাশ? না, এটা তো এতদিন পরে না, আমরা তো ডে 1 থেকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট একটাই ছিল। আমরা কখনোই বলিনি, আমরা বলেছি যে এসআইআর এ একটা বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায় এবং একটা অবৈধ নাগরিকের নাম যেন না থাকে। এটা আমাদের ডে 1 থেকে স্ট্যান্ড পয়েন্ট ছিল। এবং দেখুন, আজকে যে প্রক্রিয়াটা এসআইআর এর হচ্ছে, হ্যাঁ এটা তো দুর্ভাগ্যজনক। এই যে লোকগুলো নাম আটকে আছে, এটা তো আমরা বারবার বলেছি। এবং আজকে না, শ্রমিকবাবু এর আগেও একবার বলেছেন যে জ্ঞানেশ কুমারকে অ্যাসিওর করতে হবে যে যেন একজন বৈধ নাগরিকের নাম বাদ না যায়, যেটা উনি আজকে আবারও বলেছেন। এটা তো আমরা দুঃখ প্রকাশও করি, ক্ষোভ প্রকাশও করি যে বৈধ নাগরিক যেন কোনো মতে তার ভোটাধিকার থেকে প্রয়োগ থেকে যেন বিরত না থাকে।
এবং দেখুন আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সে বিষয়ে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না, কিন্তু কারণ অভিজিৎ সুপ্রিম দা কোর্টের শুরু রায়- থেকেই কি এই বক্তব্য, এই একই রকম বক্তব্য ছিল না তো বোধ হয়, কারণ শুরু থেকে আমরা যেমনটা দেখে এসেছি যে কমিশনের প্রত্যেকটা নির্দেশ, কমিশনের প্রত্যেকটা সিদ্ধান্তে বিজেপি সহমত পোষণ করেছেন এবং শুরু থেকেই যথাযথ হচ্ছে, ঠিক হচ্ছে, প্রক্রিয়া ঠিক আছে, ঠিক দিকে এগোচ্ছে, এই রকম মন্তব্য আমরা শুনেছি। এবং বহু বৈধ ভোটারের নাম যখন বাদ যাওয়ার যে আশঙ্কা বিরোধীদের তরফ থেকে করা হয়েছিল, সেই আশঙ্কাকে এক নিমেষে কার্যত বিজেপি বারংবার উড়িয়ে দিয়েছে। বর্তমানে যা হওয়ার তাই হচ্ছে, সেই একই ছবি, এবং বহু বৈধ ভোটার আমরা দেখতে পাচ্ছি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। না দেখুন, আমি আপনাকে বলি যে এই যে প্রক্রিয়াটা আজকে যে জুডিশিয়ারির হাতে চলে গেছে, দায়টা কার? এই দায়টা তো তৃণমূল। আমরা এটা তো ডে 1 থেকে বলেছি যে এসআইআর যদি স্বচ্ছভাবে হতো, অর্থাৎ ইলেকশন কমিশন যেটা 12টা রাজ্যে করেছে সেখানে তো কোনো উচ্চবাচ্য হয়নি। আমি আপনাদের চ্যানেলে বহুবার বলেছি, কোর্টের অবজারভেশন, কোর্টের ভাষায় বলছি, কোর্ট তো এটা বলেছে তো রাজ্য সরকারকে যে অন্য রাজ্যেও তো এসআইআর হয়েছে, কোথাও তো উচ্চবাচ্য হয়নি, আপনাদের এত অসুবিধা হচ্ছে কেন? অন্য রাজ্যে আপনাদের থেকে বেশি নাম বাদ গেছে, এটাও কোর্ট বলেছে। আমরা সেই প্রক্রিয়ার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছি। আমরা সবসময় বলেছি যে একটা বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল যদি প্রথম দিন থেকে এই প্রক্রিয়াকে সহযোগিতা করতো, তাদের বিএলও মানে সরকারি কর্মচারী, ধরুন ডাটা এন্ট্রি, এইগুলো যদি সব ঠিকঠাক থাকতো, এটা জুডিশিয়ারি হাতে যাওয়ারই কথা ছিল না, এটা সুস্থভাবে হয়ে যেত। তারপরে যদি ত্রুটি বিচ্যুতি হতো সেটা তো অন্য জিনিস, কিন্তু এই অসহযোগিতার কারণে পুরো প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি হাতে দিতে বাধ্য হয়। এবং আজকে যে ফলটা হচ্ছে সেটা তো তৃণমূল তার দায়কে নিতে হবে, এটা তো ভারতীয় জনতা পার্টির দায় নয়। আর সত্যি তো যদি কোনো ভুল হয়ে থাকে এবং হয়েছে তো এটা তো আমরা দুঃখ প্রকাশ করছি, সেটা তো আমাদের ইলেকশন কমিশনেরও দায়। আর আমি তো ইলেকশন কমিশনের মুখপাত্র নই। দেখুন ডে 1 থেকে আমাদের যে বক্তব্য, স্ট্যান্ড পয়েন্ট, সেটাতে আজকে আমরা দাঁড়িয়ে আছি এবং তার জন্য আমরা দুঃখ প্রকাশ, ক্ষোভ প্রকাশও করছি। আর থাকলো সুপ্রিম কোর্ট, দেখুন সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে সেটা আমার বলার কিচ্ছু নেই, তার কারণ সুপ্রিম কোর্টের রায় নিয়ে হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে শ্রদ্ধা সহকারে সেটাকে গ্রহণ করি। সুতরাং সুপ্রিম কোর্টের রায় নিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু নেই। তবে হ্যাঁ, বৈধ নাগরিক ভোট দিতে পারবেন, এটা তো খুব দুঃখের বিষয়, এবং এর জন্য একমাত্র সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিজিৎ দা, তাহলে কি মনে হচ্ছে না যে সত্যি বোধহয় সময়টা আরেকটু দরকার ছিল? প্রশ্নের উত্তরটা নেব অবশ্যই, তবে এখন সময় হয়েছে একটা বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখেছিলাম যে বর্তমান সময়ে অন্তত শ্রমিক ভট্টাচার্যের বারবার দুঃখ প্রকাশ এবং সেই সঙ্গে বারবার অসন্তোষ প্রকাশ নিয়ে একটা বিষয় ভীষণভাবে মনে হচ্ছে যে বিজেপিও যদি শুরু থেকে কমিশনের সঙ্গে সহমত পোষণ না করত তাহলে বোধহয় বড্ড বেশি ভালো হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত শ্রমিক ভট্টাচার্যের সেই মন্তব্য কিন্তু বারবার সামনে আসছে এবং তাতে এটা প্রকাশ পাচ্ছে অল্প বিস্তর হলেও। আমি একটুখানি কংগ্রেসের কাছ থেকেই উত্তর নেব। কৌশিক দা, আমরা শুরু থেকেই তো দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দল, বিরোধীরা, এমনকি আপনারাও বারবার বলে এসেছেন যে এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া করা সম্ভব নয় কখনো, আর তাতে যা হওয়ার তাই হচ্ছে, সেই ছবিটাই দেখছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকেও শ্রমিক ভট্টাচার্য তিনি দুঃখ প্রকাশ করছেন, অসন্তোষ প্রকাশ করছেন। কি মনে হয় যদি শুরু থেকে এই ভাবনাটা তাঁদেরও থাকতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো মানুষ তারাও গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারতেন? শুরুটা কিন্তু এই এসআইআর শুরুর সময় নয়, তার অনেক আগে, যখন চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করা হলো। ইউজুয়ালি বাই কনভেনশন কি হয়, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই প্যানেলে থাকেন, সেখান থেকে একজনকে রিক্রুট করা হয় চিফ ইলেকশন কমিশনার হিসেবে। আমরা এবার কি দেখলাম, চিফ জাস্টিসের বদলে প্রধানমন্ত্রী নমিনেটেড একজনকে ঢুকিয়ে দেওয়া হলো, যাতে প্যানেলটাই একটা লপসাইডেড হয়ে যায়, যাতে এমন একজনকে চিফ ইলেকশন কমিশনার করা যায় যিনি জিনিসটাকে পুরো ঘেঁটে দিতে পারবেন। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য, বিহারে যখন হয়েছিল, আমরা প্রথম লালু প্রসাদ যাদবের সাথে পদযাত্রা করেছিলাম, যে তখনই আমরা ধরেছিলাম এখানে একটা কিছু হচ্ছে। পশ্চিমবঙ্গে যখন বলছেন যে বিজেপির এটা প্রথম থেকে বলা উচিত ছিল, আমি বলবো শুধু বিজেপি না, মমতা ব্যানার্জি
অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ওয়েস্ট বেঙ্গলে ওনারও প্রথম থেকে এই জিনিসটায় পুরো সহযোগিতা করা উচিত ছিল। আজকে যদি প্রথম থেকে সহযোগিতা করতেন, ঠিকমতো অফিসারদের দিতেন, যদি জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করতে না হতো, তাহলে আজকে হয়তো জিনিসটা অনেক স্মুথলি হয়ে যেত এবং এতগুলো লোককে, মানুষকে ট্রাইব্যুনালে যেতে হতো না, তাদের হয়তো তার আগেই জিনিসটা নিষ্পত্তি হয়ে যেত। এই যে বাইনারি একটা ন্যারেটিভ তৈরি হয়েছে অনেক দিন আগে থেকে, যে আমরা সংখ্যালঘুদের নাম বাদ দেবো, আমরা সংখ্যালঘুদের জন্য লড়ে যাচ্ছি, এই ন্যারেটিভটা কোথাও একটা আগে থেকে তৈরি হয়েছে এবং এটা তৈরি এবং এই ন্যারেটিভটাকে জিইয়ে রাখার জন্য মমতা ব্যানার্জি যেরকম রেসপন্সিবল, বিজেপিও সেরকমভাবে ঠিক সেইভাবে রেসপন্সিবল। এবং এনারা ভোটের দোরগোড়ায় এসে আজকে এনারা একটা ক্ষমা চাইছেন, কারণ একটা লোক দেখানো ব্যাপার। তেমনি মমতা ব্যানার্জিও প্রথমে বলেছিলেন আমি এসআইআর হতে দেব না, কিন্তু আলটিমেটলি এসআইআরটা হয়েছে। ওনার পক্ষে কিন্তু এই যে একটা পাবলিক ফ্যাসাড উনি তৈরি করেন, সিএএ, এনআরসি, ওয়াক অফ, এসআইআর কিছুই হতে দেব না, ওনার পক্ষে কিন্তু এই জিনিসগুলোকে করা, মানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা একটা রিজনাল পার্টি হিসেবে কখনোই সম্ভব না। উনি একটা ফাসাদ করে যাচ্ছেন। যদি সত্যিকারের ভারতবাসী, সংখ্যালঘু, সংখ্যাগুরু সবাইকার যদি স্বার্থ রক্ষা করতে হয়, ভারতবর্ষের ডিএনএ হচ্ছে কংগ্রেস এবং একমাত্র জাতীয় স্তরে কংগ্রেসই পারবে সব ধরনের মানুষের স্বার্থ রক্ষা করতে এবং লড়াই করতে, এবং শুধু কুমিরের ওই কুম্ভীরাশ্রু না দিয়ে করে আমরা সত্যিকারের লড়াই করব সারা ভারতবর্ষে, যেরকমভাবে আসামে হয়েছে, যেরকমভাবে বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গেও আমরা 25শে নভেম্বর আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম, আমরা সেইভাবে লড়ব। আমাদের ধারণা মমতা ব্যানার্জির পক্ষে একা এরমভাবে একটা রিজিনাল দল হিসেবে এইগুলোকে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা ওনার পক্ষে সম্ভব নয়। আমি সুমনদা থেকে উত্তর নেব। সুমনদা, সত্যি কি শুরু থেকে ঠিকমতো অফিসার নিয়োগ করা বা যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, কৌশিকদা যেমনটা বলছিলেন যে শুরু থেকে সহযোগিতা যদি করা হতো তাহলে এইরকম একটা হ্যাপাজেড সিচুয়েশন ক্রিয়েট হতো না, আপনি কি মনে করেন? দেখুন, যে কাজটা 2002-তে করতে 2 বছর লেগেছিল, সেটা যদি একটা যে কোনো সরকার বা নির্বাচন কমিশন সেটা করবার চেষ্টা 2 মাসে করে, তাহলে যা সংকট হওয়া তাই হবে। সেটা আপনি অফিসার দিন না দিন কিছু আসা যায় না। যেটা বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের সম্পর্কে যে কথাটা বিজেপির মুখপাত্র বলছেন, সেটা আসলে তিনি পশ্চিমবঙ্গকে চেনেন না বলে বলছেন। পশ্চিমবঙ্গ সবসময় একটা স্পেশাল কেস। উনি বা যেই বলুন যে পশ্চিমবঙ্গে কেন এত প্রতিবাদ, এটা ব্রিটিশদের মতো কথা বল, ব্রিটিশরাও বলতো কেন পশ্চিমবঙ্গে এত প্রতিবাদ হচ্ছে। বুঝতে হবে যে কেন পশ্চিমবঙ্গে প্রতিবাদ হয়, কেন পশ্চিমবঙ্গের রাজনীতি ডিফারেন্ট, কেন পশ্চিমবঙ্গকে এত সহজে দমানো যায় না, কেন পশ্চিমবঙ্গ দখলের জন্য অমিত শাহ বা বিজেপি এত মরিয়া। এবার যদি আপনি গোটা প্রসেসটাই দেখেন, গোটা প্রসেসটা তো একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে এবং এই লড়াইটা আমার নিজের ধারণা 2026-এর 4 মে শেষ হবে না। 4 মে কোনো একটা দল জিতবে, নিশ্চয়ই জিতবে, কিন্তু এই যে 26 লক্ষ মানুষকে আপনি এখন অবধি বাদ রেখেছেন, তার মধ্যে আমরা এখনো জানি না আরও কত লোক যারা ডিলিটেড অলরেডি হয়ে আছেন তারাও কতজন চ্যালেঞ্জ করবে। একটা লম্বা লড়াই চলবে। আমি আবারও বলছি যে আমাদের বুঝতে হবে যে নির্বাচন কমিশনকে একটা পার্টি অফিসের মতো করে ব্যবহার করাটা বিজেপি শুরু করেছে। তা না হলে তো আপনি কেরালায় একটা বিজেপির স্ট্যাম্প মারা চিঠি চলে যেতে পারে না। আপনার পকেটে কি ইডি স্ট্যাম্প আছে না আমার পকেটে সিবিআই স্ট্যাম্প আছে। ইলেকশন কমিশনের কোনো ক্লার্কের পকেটে কেন একটা বিজেপির স্ট্যাম্প থাকবে? আর সেটাকে বলা হবে ক্লারিক্যাল এরর। দেখুন, এই গোটা প্রসেসটা আবারও বলছি মানে রাষ্ট্রগতভাবে, সমাজগতভাবে বিজেপি এই নির্বাচন কমিশনকে দখল করে এমন একটা সিস্টেম চালু করতে চাইছে যেটা খারাপ সিস্টেম। এবং সেটার যেটা চ্যালেঞ্জ হচ্ছে, বিজেপি খেয়াল রাখছে না যে আমাদের পাশের 3টে দেশে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কায় এই ধরনের অপারেশন যখন হয়েছে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে গেছে। পারহ্যাপস বিজেপি ইজ ইনভাইটিং ফর দ্যাট। আপনি 27 লক্ষ মানুষকে বাদ রাখবেন, 27 লক্ষ মানুষ চুপ থাকবে? চুপ করে কোনো পৃথিবীর কোনো গণতন্ত্রে থেকেছে? বিজেপি এখনো বুঝতে পারছেন না যে ইফ ইউ ইনভাইট স্ট্রিট ফাইটিং, তাহলে তোমাকে সেই কৃষকদের আন্দোলনের মতো তার কাছে তোমাকে মাথা জোগাড়। মন্দা কি প্রভোকেশন করছেন নাকি? আমি প্রভোকেশন করছি না। মানুষের মতো করে রাস্তা খুঁজে নেবে, মানুষের মতো করে রাস্তা খুঁজে নেবে। যে নেপাল বাংলাদেশের মতন কৌশিকদা কিছু বলছেন। কৌশিকদা, আমি অভিজিৎ বাবু, আমি একটা কথা বলে নিই, আপনি বলবেন।
দেখুন, আমাদের দেশটা কিন্তু নেপাল বাংলাদেশের মতো অত ছোটও নয়, কিংবা আমাদের গণতন্ত্র অনেক সুদৃঢ় একটা ফেডারেল স্ট্রাকচার আছে যেটা কংগ্রেস দিয়ে গেছে এত বছর ধরে, সেটাকে ভাঙার চেষ্টা হচ্ছে। সুমনদা কি সেটা provocation কোথাও- করছেন কিনা সেটা- আমি বুঝতে সেটা পারছি না। কোথাও- আপনি যখন বলবেন আমি কথা বলবো না, আমি শুনবো, তারপর আমি উত্তর দেবো। সেটা কোথাও ভাঙার চেষ্টা হচ্ছে এবং নানা রকম ইন্ধনও যোগানো হচ্ছে, কিন্তু কোথাও যদি কেউ মনে করেন যে আমাদের এখানে বাংলাদেশ কিংবা নেপালের মতো একটা নৈরাজ্য হবে, সেটা আমরা এখানে নৈরাজ্য ভারতবর্ষে হওয়া সম্ভব না। আমরা একটা নকশাল আন্দোলনের সময় দেখেছিলাম, সেটা আরও বড় আন্দোলন ছিল, নানা রাজ্য জুড়ে হয়েছিল, কিন্তু সেই নৈরাজ্যটা কিন্তু স্থায়ী হয়নি। সেটা ভুল কি ঠিক আমি সেখানে যাচ্ছি না। আজকে এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের আন্দোলন করাটা ভুল কি ঠিক আমি সেখানে যাচ্ছি না, কিন্তু ভারতবর্ষে এরকম নৈরাজ্য সৃষ্টি হবে বলে যদি মনে করেন, আমার মনে হয় না। আমার মনে হয় একটা ফেডারেল স্ট্রাকচারকে, প্রত্যেকটা সরকারকে একটা অ্যানার্কি সৃষ্টি না করে একটা সহযোগিতা করতে হবে। আমরা বাড়ির টাকা আনতে পারছি না, আমরা স্বাস্থ্যের টাকা আনতে পারছি না, আমরা এসআইআর আটকাতে পারছি না। পশ্চিমবঙ্গে তাহলে সরকারটা কিসের জন্য আছে? শুধু কি দোল পলিটিক্সের জন্য আছে? একটা তো আদান প্রদান হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। যেমন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় আমরা ভারতবর্ষে প্রথম মেট্রো রেলটা পেয়েছিলাম। আমাদের এই সরকার কি আনতে পেরেছেন জাতীয় সরকারের কাছ থেকে যে আমরা পশ্চিমবঙ্গে দেখছি উন্নতি হচ্ছে? শুধু একটা যুদ্ধের জিগির তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু লোক মনে করছেন যে আমরা এইভাবে একটা অ্যানার্কি তৈরি করব এবং এখানে একটা রিজিনাল পার্টিকে জিইয়ে রাখবো। আমার মনে হয় না ভারতবর্ষে এরকম অ্যানার্কি তৈরি হবে। আমরা চাই না কংগ্রেসের থেকে এরকম অ্যানার্কি হোক। আমরা চাই প্রত্যেকটা প্রশাসন তাদের নিজেদের সুষ্ঠু কাজ করুন, যাতে এই যে বিজেপি যে জিনিসটা করছে তাদের মুখোশ খুলে যায় এবং আমরা প্রশাসনিকভাবে আমরা মোকাবিলা করব। একেবারে সাংবিধানিক এবং প্রশাসনিকভাবে আমরা মোকাবিলা করব। একেবারে অভিজিৎ দা কিছু বলতে চাইছিলেন অনেকক্ষণ থেকে। এটা দুর্ভাগ্য। দেখুন, সুমনদার মতন একজন ব্যক্তিত্ব যখন এইভাবে কথা বলেন, হ্যাঁ, যে উনি বারবার একবার, মানে এখন তো একবার বললেন, বিরতিদের আগেও একবার আমি শুনলাম, আমি তখন আর ওনাকে আটকাইনি, উনি বারবার বাংলাদেশের রেফারেন্স দিচ্ছে। আমি বুঝতে পারছি না, মানে উনি কি প্রভোকেশন করছেন, না উনি চাইছেন মন প্রাণ থেকে যেখানে একটা এনার্কি হোক, এখানে একটা গৃহযুদ্ধ হোক? যদি হয়ে থাকে সুমনবাবু জেনে রাখুন, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের সংবিধান আছে, আইন আছে, এটা আমরা হতে দেব না। যত চক্রান্তই হোক আমরা এর মোকাবিলা করব, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি একটা কথা বললেন, এটা আমাকে উত্তর দিতেই হবে। সুমনবাবু বললেন যে অভিজিৎবাবু কথা বলছেন ব্রিটিশারদের মতন, কারণ বাংলায় আন্দোলন হবে। তার মানে সুমনবাবু স্বীকার করলেন, মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন যখন বলেছিল যে এসআইআর একটা নাম বাদ হলে আমি লন্ডভন্ড করে দেবো মোথাবাড়ি, সুমনবাবু এটাকে গ্রহণ করলেন, এটাকে অ্যাকসেপ্ট করলেন। দ্বিতীয় জিনিস, সিএর নামের যে তাণ্ডব হয়েছিল এই রাজ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক হয়ে বসেছিলেন, ট্রেন জ্বালানো হয়েছিল, এটাকেও সুমনবাবু অ্যাকসেপ্ট করলেন, সুমনবাবু এটাকে স্বীকার করলেন। 3 নাম্বার হচ্ছে গিয়ে যে আমরা দেখেছি ওয়াকআপ নিয়ে যেভাবে হরগোবিন্দ দাস বাবা ছেলেকে হত্যা করা হয়েছিল, সেটাও উনি গ্রহণ করেছেন। তার মানে এখান থেকে বোঝা যায় সুমনবাবুর ইন্টেনশন কি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই রকম একজন ব্যক্তি, যিনি একজন মিডিয়াতে আছেন, যিনি একজন সাংবাদিক, যিনি বয়সে অনেক বড়, অনেক ওনার অনুভব, তিনি এই ভাষায় কথা বলছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনার ভাষাটা আজকে মনে হচ্ছে একেবারে আসবো অভিজিৎ দা। সুমন দা কি বুঝতে পেরেছি আপনার অভিযোগ। সুমন দা বেশ কিছু অভিযোগ করলেন কার্যত। আমি প্রতিবাদ জানাই ভারতীয় নাগরিক হিসাবে, ভারতীয় জনতা পার্টি আসবো অভিজিৎ দা, প্লিজ। প্রতিবাদ জানাই। দুর্ভাগ্য। অভিযোগ জানাতে পারেন, যা ইচ্ছে জানাতে পারেন। মানুষ যদি বঞ্চিত হয় তাহলে মানুষ রাস্তাতেই আপনি এই ভাষায় বলতে পারেন না। সেইটা সবসময় মানুষের অধিকার। সেটা কৃষকদের ক্ষেত্রেও হয়েছিল, সবসময় উনি উত্তেজিত হতে পারেন, চিৎকার করতে পারেন। কংগ্রেস হঠাৎ গঠনতান্ত্রিকের কথা বলতে পারে, কংগ্রেসকে মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীনতা গান্ধীজি এনেছেন এবং গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্সের মধ্যে দিয়েই গেছিলেন। আপনি একটা দেশের চৌরি চৌরা হওয়ার সময় সঙ্গে সঙ্গে উনি ওনার আপনি যখন বলছিলেন আমি বলিনি, আপনি যখন বলছিলেন আমি বলেছি। আপনি প্যানেলের যদি রুল ভাঙেন আমি আপনাকে বাকি 10 মিনিট বলতে দেবো না। আপনি বলেই থেমে যাব যে উনি চৌরি চৌরা আপনি যখন বলছিলেন আমি বলিনি। আমি বলেছি আপনার রাহুল গান্ধী ঘুমোচ্ছিল বিহারে নির্বাচনে হেরে যাওয়ার পর। আমি বলেছি আপনার রাহুল গান্ধী লাতিন আমেরিকায় গিয়ে গান গাইছিল। আপনারা সবচেয়ে বেশি ভারতবর্ষের সাথে
বিশ্বাসঘাতকতা করছেন বিরোধী আন্দোলনের সঙ্গে। বিশ্বাসঘাতকতা করেছি বলেই আপনি এখানে বসে চেঁচাতে পারছেন। আপনার মতো আপনারা চেঁচাতে পারছেন তার কারণ আমরা সেই জায়গাটা মানুষকে দিয়েছি। না, বিশ্বাসঘাতকতা না, সেটা রাহুল গান্ধীর কংগ্রেস দেয়নি, সেটা মহাত্মা গান্ধীর কংগ্রেস দিয়েছে। এখন অবশ্যই মহাত্মা গান্ধী অবশ্যই এর মতো বলছে, অবশ্যই জওহরলাল নেহেরু, অবশ্যই ইন্দিরা গান্ধী, অবশ্যই মহাত্মা গান্ধীকে পুজো করছে বিজেপি, কিন্তু জওহরলাল নেহেরুকে কথায় কথায় গালাগালি করছে। অবশ্যই মহাত্মা একদম সেই জিনিস একদম বাইনারি সেট করে নিয়েছেন বিজেপি আর তৃণমূল, বাইনারি সেট করে নিয়েছেন। এখানে নিজেরা ভাগাভাগি করে থাকবেন। আপনি চেঁচালে আমিও চেঁচাতে পারবো। আপনি চেঁচান না, আপনি চেঁচালে আপনি চেঁচালে আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবেন না। বিহারে আপনি চেঁচালে আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবেন একটা না। রাজ্য ছাড়া কোথাও যেখানেই যত আমি ভোট তো প্রার্থী দিন, তৃণমূল নই, আসামে কিন্তু আপনাকে তৃণমূলের সাথে জোট করেই আপনাকে ইন্ডিয়া জোট চালাতে হচ্ছে, আপনাকে জোট করে চালাতে হচ্ছে। আমরা একটা সর্বভারতীয় দল, নানা রকম আমাদের বাধ্যবাধকতা আছে। আপনি বললাম তো, আপনার আগে আপনাদের মণিপুরে, গোয়াতে, আসামে গিয়ে আমাদের আপনাদের বাধ্যবাধকতা রাহুল গান্ধীকে কিউবায় গিয়ে গান শোনাতে বলে না। রাহুল গান্ধী কিউবায় গেল বলে আজকে এখানে এসআইআর হলো না। আপনারা বিহার কিভাবে হেরেছে সেটা মনে রাখবেন। বিহারে আমরা আন্দোলন করেছি, কোন বিরোধী দল আমাদের পাশে এসে দাঁড়ায়নি। কোন বিরোধী দল বিহারে ছিলেন না, তখন কোন বিরোধী দল পাশে এসে দাঁড়ায়নি। মমতা ব্যানার্জিও আসেননি, ভেবেছিলেন বুঝি উনি এখানে গন্ডগোল পাকিয়ে 26,000 চাকরি যেভাবে উনি গুলিয়ে দিয়েছিলেন, এখানেও এসআইআরটা গুলিয়ে দেবেন ভেবেছিলেন, হয়নি সেটা। 26,000 চাকরি আর রাহুল গান্ধী আগে ভেবেছিলেন সব গুলিয়ে দেবেন, রাজনীতিটা সিরিয়াসলি গুলিয়ে দিয়েছেন 26,000 চাকরি। করুন না। রাহুল গান্ধী যেদিনকে রাহুল গান্ধী দলের লোকরা বলে, শশী থারুর বলে, মনীষ তিওয়ারি বলে, কত কিছু বলে, আপনারা নিজেদের দলকে সামলান। আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, আমরা আবারও প্রসঙ্গে ফিরবো। ভারতবর্ষের বৃহত্তম দল কংগ্রেস কি এগুলোকে বলবে না? সুমন্ত, অভিজিৎদার বেশ কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর উত্তর যদি আপনি দেন। আমি আবারও বলছি যে পৃথিবীর কোন দেশে অভিজিৎ বাবুরা খবর রাখেন না যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কত বড় মিছিল হচ্ছে। অভিজিৎ বাবুরা খবর রাখেন না ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সহযোগী কালকে হাঙ্গেরিতে ভিক্টর ওরবান হেরে গেছেন। কি জন্য হারলেন? পৃথিবীতে আপনি কোন ফ্যাসিস্ট শক্তি কখনো কারোর উপরে চাপিয়ে দিতে পারেন। আপনি চাপালে আপনি আইনভাবে চাপাবেন, আপনি তাকে আটকে রাখার চেষ্টা করবেন, মানুষ রাস্তায় নেমে তার অধিকার বুঝে নেবে এবং নির্বাচন জিতবে। এখন আপনি কথা বলানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের আপনি একা চালাক, আপনি কথা বলে বিচ্ছিন্নতাবাদীর ভাষায় কথা বলবেন। আমি কোন বিচ্ছিন্নতাবাদীর ভাষায় কথা বলছি না, আপনারা স্বাধীনতার যুদ্ধে ছিলেন না। আপনি যে মানসিকতায় যে বিচ্ছিন্নতাবাদীর ভাষায় কথা বলছেন, বাংলাদেশ নেপালের উদাহরণ দিচ্ছেন। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিতেন আমার কোনো অসুবিধা ছিল না। আপনি স্বাধীনতার যুদ্ধেই ছিলেন না। আরএসএস মহাত্মা গান্ধী হত্যাকারী, এটা মাথায় রাখবেন। আপনারা নাথুরাম বিনায়ক গডসেকে পুজো করেন। এই কালকেও পশ্চিমবঙ্গে একজন বিজেপির প্রার্থী বলেছেন গান্ধী দেশদ্রোহী ছিলেন, আপনারা তাকে প্রার্থী করেছেন। একেবারে সেই প্রসঙ্গ উঠেছে, একেবারে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলা হয়েছে। সবথেকে পাঞ্চজন্যতে মমতাকে বলে উনি তো দুর্গা, কিন্তু তাই বলে আপনি একটা ভাষা বলতে পারেন মাথুরাম গোডসেকে সঙ্গে আছেন, এবং সেই দল যখন মমতা ব্যানার্জিকে দুর্গা বলে অভিহিত করছেন, এই বাইনারিটা আমরা চাইছি মানুষকে বুঝতে হবে। একজন অপরজনের পরিপূরক এবং দুজনে এইভাবে চালাতে চাইছেন, এই বাইনারিটা আমরা ভাঙতে চাইছি। একেবারেই তাই, এবং সত্যি অত্যন্ত দুঃখের বিষয়, রাজনীতি ঠিক কোন জায়গায় বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা বারংবার নানান রকম মন্তব্য, বিতর্কিত মন্তব্য এবং মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলে তকমা দেওয়া হয়েছে একজন বিজেপি নেতা, একজন বিজেপি প্রার্থী। এক্স্যাক্টলি আমি শোনাবো সেই ভাইরাল ভিডিও, ধূপগুড়ির বিজেপি প্রার্থী ঠিক কি বলেছেন, আমি শোনাবো, সেটা শুনুন। দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ও মহাত্মা গান্ধী, তাকে মহাত্মা গান্ধী বলছি আমরা, ও দেশদ্রোহী, তাকে মহাত্মা গান্ধী বলছি। আশা, অভিলাষা, যার জীবনে একমাত্র উদ্দেশ্য
মানুষকে কি মানুষের জন্য না নিজের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কংগ্রেসে নিজেকে আত্মবলি নিজেকে ভারতকে তার ভারত ভূখণ্ডকে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ও মহাত্মা গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলছি আমরা, ও দেশদ্রোহী, যাকে মহাত্মা গান্ধী বলছি, দেশকে ভাগ বিভাজনের করে। শুনলেন আপনারা, রাজনীতি সত্যি ঠিক কোন জায়গায় চলে যাচ্ছে, যেখানে ভোট প্রার্থনা করছেন মানুষজন, প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন, তাতে কখনো মেজাজ হারাচ্ছেন, কখনো হুমকি দিচ্ছেন, কখনো আবার মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী পর্যন্ত বলছেন। চলে যাবো অভিজিৎ দার থেকে একটুখানি উত্তরটা নিই। অভিজিৎ দা, আপনি নিশ্চয়ই ভাইরাল ভিডিও দেখেছেন, ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, যেখানে নরেশ রায়, ধূপগুড়ির বিজেপি প্রার্থী, তিনি বলছেন মহাত্মা গান্ধী তিনি দেশদ্রোহী, এইভাবে তিনি ভোট প্রচার করছেন। মানুষের সমর্থন সত্যি পাবে? কি বলবেন আপনি, এভাবে পাওয়া যায় কি মানুষের সমর্থন? আমি আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড কি আপনি জানেন? ভারতীয় জনতা পার্টি এই স্ট্যান্ডকে কি বলেছে? এটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ডই নয়। আমরা মোহনদাস করমচাঁদ গান্ধী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা স্বাধীনতার আগে ছিলেন, প্রত্যেকে আমরা দেশভক্ত মনে করি, প্রত্যেকে তার নিজস্ব মতাদর্শের সঙ্গে লড়াই করেছেন। কোন ব্যক্তি কি বলছেন সেটা তার ব্যক্তিগত মত, তাই নিয়ে ভারতীয় জনতা কিন্তু পার্টি ব্যক্তিগত মত হলেও এই ধরনের মতামত কি সত্যিই দেওয়া যায়? দলের তরফ থেকে কোনো কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? নিশ্চয়ই নেওয়া হবে। দেখুন, আমি আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টি এটা বিশ্বাস কিন্তু করে। এই মন্তব্য উনি করেছেন 24 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গেছে। অভিজিৎ দা, হ্যাঁ নিশ্চয়ই হবে, আপনি চিন্তা করবেন না। ভারতীয় জনতা, আমি আবারও বলি, ভারতীয় যে গান্ধী না গডসে, ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিজেপি কথাগুলো, বিজেপি বিদেশে গেলে বলে যে গান্ধী আমার আদর্শ, আর দেশে এসে গান্ধীজিকে দেশদ্রোহী বলে, গান্ধীজির হত্যাকারী মূর্তি প্রতিষ্ঠা করে। মোথাবাড়ি আমি লন্ডভন্ড করে দেবো, সে তো এখনো বল গান্ধীজির মূর্তি প্রতিষ্ঠা করে। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে নাকি? গান্ধীজির মূর্তি প্রতিষ্ঠা করে। দল কোনো তাকে বহিষ্কার করেছে বা দল কোনো ব্যবস্থা নিয়েছে? সে তো প্রভোকেশন করেছে। কিন্তু অভিজিৎ দা, এই ধরনের মন্তব্য তো বোধহয় নির্বাচনের আগে কাম্য নয়। সাধারণ মানুষ কি সত্যি এই রাজনীতি দেখতে চায়? না, একদমই নয়, একদমই নয়। আজকে যখন বলা হচ্ছে কথাগুলো, আমি তো একদম ব্যর্থহীন ভাষায় বলছি যে এটা ঠিক নয়। কারণ মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমরা দেশভক্ত মনে করি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকেও দেশভক্ত মনে করি। তারপরেও একজন বিজেপি প্রার্থী তিনি বলছেন যে মহাত্মা গান্ধী তিনি দেশদ্রোহী। কংগ্রেস কি বলছে, কৌশিক দা? হ্যাঁ, দেখুন, বিজেপি একজন প্রার্থী গান্ধীজির এগেনস্টে বলছেন, আরেকজন কোথাও গোডসের পক্ষে বলছেন। এগুলো তো হবেই। আমাদের লড়াই এই ব্যক্তিদের বিরুদ্ধে নয়, কংগ্রেসের লড়াই আদর্শগতভাবে আরএসএসের বিপক্ষে এবং আরএসএসের যে বিভাজনের রাজনীতি করে তার বিপক্ষে। আমরা সংখ্যাগুরু সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই এবং এই যে রিজিওনাল দলগুলো মাঝে মাঝে জায়গা দিয়ে ওঠে নিজেদের, এই যে এবং তাদেরকে পিছন থেকে বিজেপি কনস্ট্যান্টলি হেল্প করে যায়। ধরুন, কখনো তারা কেজরিওয়ালকে সাহায্য করছে, কখনো মমতা ব্যানার্জিকে সাহায্য করছে, কখনো তারা বিহারে নীতিশ কুমারকে সাহায্য করছে, তারপর সময় হলেই তাদেরকে সরিয়ে দিচ্ছে। আজকে এটা আমাদের ভেবে দেখতে হবে, বিজেপি হয়তো সেই সময়টা এসে গেছে, ভাবছে মমতা ব্যানার্জিকে এবার সরিয়ে দিতে পারবো কি পারবো না, হয়তো সেই জায়গায় এসছে। কিন্তু এই যে বিজেপির লোকজন মমতা গান্ধী, জওয়াহরলাল নেহরু এক একজনের বিরুদ্ধে বলছেন, এগুলো ঘটনাগুলো থেকে বড় ব্যাপার। আমরা আদর্শগতভাবে এনাদের সঙ্গে লড়ছি, বিরুদ্ধে লড়ছি এবং এনাদের আদর্শ আজকে যদি এনারা একটা সংখ্যাগরিষ্ঠতা পান, ধরুন দেখুন আজকে বিজেপি একটা হিন্দু রাষ্ট্র, বিজেপি একটা হিন্দু দল, ভারতবর্ষে 80% লোক হিন্দু, তা সত্ত্বেও বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভারতের মানুষ কিন্তু সম্পূর্ণভাবে বিজেপির সঙ্গে নয়, হিন্দুরাও তাদের সঙ্গে নয়, কারণ বিভাজনের রাজনীতি ভারতের ডিএনএতে নেই। আপনারা এক একজন নেতাদের নিয়ে নাচানাচি করেন, তারা সবাই কংগ্রেসের নেতা, কখনো প্যাটেল, কখনো সুভাষ বোস,
কখনো অন্য লোক, আপনাদের কোনো নেতাই নেই যারা ভারতবর্ষে যাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে। কারণ আপনারা প্রথম দিন নেতা থেকে থাকবে কি? নয় আপনারা তো বিজেপি বিজেপির পদলেহন শ্যামা করেছেন, প্রসাদ মুখার্জি নয় মৃত্যু ভারতবর্ষের ছিল। সঙ্গে আরে আপনারা শ্যামা প্রসাদ মুখার্জি ছেড়ে দিন। আপনারা কখনো লাল ভারতবর্ষের বাহাদুর শাস্ত্রীর স্বাধীনতা মৃত্যু যুদ্ধে ছিল, কংগ্রেসের নেতা ছিল। জড়াননি, কিংবা আপনারা এখানে বিভাজনের রাজনীতি করছেন কংগ্রেসের নেতা এবং ছিল তো, ছোট তিনি ছোট প্রধানমন্ত্রী রিজিনাল ছিলেন। দলকে লাল আপনারা বাহাদুর সঙ্গে শাস্ত্রী। নিয়ে ভাবছেন ওনার খুব বড় মৃত্যু কাজ কি হলো? করছেন। আরে আপনারা শ্যামা ভারতবর্ষের প্রসাদ ক্ষতি মুখার্জিকে করছেন। তো এবং আমি কিভাবে বলছি মারা এই হয়েছিল যে তা আজও রাজনৈতিক কোনো দল, যারা বিজ্ঞান রিজিনাল হলো না। দল, তারাও শ্যামা ভারতবর্ষের প্রসাদ একটা মুখার্জি মারাত্মক আরে ক্ষতি ওটা করে তো যাচ্ছে শাস্ত্রী নিজেদের তো ক্ষমতায় রাখার জন্য। শাস্ত্রী তো আমি আপনাদের এই কোনো জিনিসটা মন্ত্রী ছিল। মাথায় রাখবেন। একেবারে আমি খুব ছোট ছোট করে একেবারে দুই রাজনৈতিক দল এবং অবশ্যই আমার সঙ্গে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন, আমি তিনজনের কাছেই আসবো। সুমন দা, আপনি দীর্ঘদিন ধরে একেবারে মিডিয়ার সঙ্গে জড়িত, দীর্ঘদিনের আপনার এই সাংবাদিক জীবন। এই বছরে যেভাবে নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি, গ্যাসের ঊর্ধ্বমুখী দাম, সাধারণ মানুষ নাজেহাল, এসআইআর এর জন্য বারংবার সাধারণ মানুষকে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের হতে হলো। বারবার আমরা দেখছি যে নির্বাচনের আগে একেবারে বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা আসছেন, ঘুষপেটিয়া মন্তব্য বারবার শুনছি, সেটা অবশ্যই এর আগেও আমরা শুনেছি নির্বাচনে। কিন্তু এই যে সাধারণ মানুষের নাজেহাল হওয়ার পরিস্থিতি, এই এতগুলো নির্বাচনের আগে সত্যি কি আপনার সাংবাদিক জীবনে আপনি দেখেছেন? আমার সাংবাদিকতার জীবনকে ছেড়ে দিন, স্বাধীন ভারতবর্ষের ইতিহাস, ৭৭ বছরের ইতিহাস, কোনো দিন এরকম কোনো রাজ্যে কখনো নির্বাচন হয়নি যেখানে আপনি সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা সিস্টেম চালাতে চাইছেন। আবারও বলছি এবং খুব শান্তভাবে বলছি এবং পুরনো বক্তব্যটাকেই রিপিট করছি, ওনারা ব্রিটিশদের পদলেহন করতেন আরএসএস, ফলে ওনারা জানেন না যে ব্রিটিশদের সঙ্গে বাঙালি কি উত্তর দিয়েছিল। আবার বাঙালি যদি 2026-এ 4 মে সেই উত্তরটা দিয়ে দেয়, কোন রাজনৈতিক দল ভুলে যায় এটা বিজেপির সাথে বাংলার লড়াই হয়ে গেছে, এটা মানে কোনো রাজনৈতিক দলের লড়াইই নয়। ফলে বাঙালি যদি উত্তর দিয়ে দেয় তখন বিজেপি সেটা সামলাতে পারবে না। বিজেপি জানে না যে বাঙালির স্ট্রেংথ কোথায়, বিজেপি এখনো বাঙালিকে চেনে না, ব্রিটিশরা চিনেছিল সব মানে। এবং প্রবলেম হচ্ছে শুভেন্দু অধিকারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি স্বাধীন তাম্রলিপ্ত সরকারের উত্তরাধিকারকে বহন করেন না, আপনি সতীশ সামন্ত না আপনি শ্যামাপ্রসাদ কার অনুগামী, উত্তর দেন না। উত্তর দিতে গেলে উনি জানেন ওনার পূর্ব মেদিনীপুরে ভোট ট্যাশ করে যান, তো উত্তর ওনাদেরকেই দিতে হয় মানুষের কাছে। আমি একটুখানি অভিজিৎদার কাছে চলে যাব। অভিজিৎদা, খুব ছোট করে একটাই বিষয় জানতে চাইবো, একদম 30 সেকেন্ডের মধ্যে, এই রাজনীতির কি সাধারণ মানুষ সত্যিই দেখতে চায়? এবং যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার দুঃখ প্রকাশ করছেন, অসন্তোষ প্রকাশ করছেন এসআইআর এর বিষয় নিয়ে, বহু মানুষের নাম বাদ যাওয়া নিয়ে, তাহলে প্রথম থেকেই নির্বাচন কমিশনের সহমত যে হয়েছিল বিজেপি, সেটা হওয়াটা হয়তো না হলে ভালো হতো, এমন কি মনে হচ্ছে এই মুহূর্তে? দেখুন, এসআইআর নিয়ে আমি এইটুখানি বলতে পারি, এসআইআর 12টা রাজ্যে হয়েছে, কম সময়তে হয়েছে, কোথাও কোনো প্রবলেম হয়নি। এখানে প্রবলেমটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমাদের স্ট্যান্ড পয়েন্ট যা ছিল আজও তাই আছে। এসআইআর যাদের নাম বাদ হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত এবং এর দায় তৃণমূল সরকারের। দ্বিতীয় কথা, আমি সুমন বাবুর সমস্ত কথা, বিশেষ করে উনি বারবার বাংলাদেশের রেফারেন্স দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এই ভাষায় ওনার কথা বলা উচিত ছিল না। 3 নম্বর, উনি বারবার বলছেন ব্রিটিশ ব্রিটিশ, ওনার একটু জানা উচিত কংগ্রেসের উত্থান হয়েছে ব্রিটিশের। বেশ, আমি কংগ্রেসের কাছে চলে আসবো। কৌশিকদা, দীর্ঘদিন ধরে আপনার সাংবাদিক, আপনার এই রাজনৈতিক জীবনে এসে এতদিন ধরে এই রকম রাজনীতি কি সত্যিই দেখেছেন? এভাবে সাধারণ মানুষের হয়রানি? 30 সেকেন্ড। দেখুন, সাধারণ মানুষ হয়রানি ভোটের সময় এইভাবে দেখিনি, নানা রকম ভাবে দেখেছি। নাম বাদ যাওয়ার ঘটনাটা তো এটা একটা নতুন ঘটনা, হয়তো কেউই ধরতে পারেননি যে এরকম একটা সিচুয়েশনে আমরা পা দিয়ে ফেলবো, মমতা ব্যানার্জি পা দিয়ে ফেলবেন যে যেখানে এতগুলো মানুষের নাম বাদ যাবে। এই সিচুয়েশনটা তো ডেফিনেটলি একটা ইউনিক সিচুয়েশন। তাই বলে প্রত্যেকটা ভোটেরই এক একটা নিজস্বতা থাকে। তো কখনো আমরা এমন লোককে ভোট দিই যারা 35 বছর থেকে বিশ্বকর্মাকে নিঃস্বকর্মা করে ফেলেন, কখনো আমরা এমন জায়গায় ভোট দিই যেখানে 26,000 চাকরি চলে যায় এবং তাদের আমলে 8,000 স্কুল বন্ধ হয়ে যায়। এবং বিজেপি যে আজ ঘুষবেটিয়ার কথা বলছে, আমি বলি 2013 থেকে 15 সালে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, 88,792 অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছিল। সেইখানে 2014 থেকে 19-এর মধ্যে মাত্র 2,566 জনকে রিপোর্ট করা হয়েছে। সুতরাং আপনাদের এই যে ন্যারেটিভটা তৈরি করা ঘুষপেটিয়াটা, এটা ঠিক নয়।
আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন এবং এখানে একেবারেই তাই। অ্যানার্কিস্ট গভর্নমেন্ট তারাও এটাকে হ্যান্ডেল করতে পারছে না। এই নির্বাচন ডেফিনেটলি একটা unique একেবারে নির্বাচন। বেশ, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে একেবারে তিনজন এই মুহূর্তে আমার সঙ্গে প্যানেলিস্ট ছিলেন। একদিকে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, বিজেপির তরফ থেকে বিজেপি মিডিয়া প্যানেলিস্ট অভিজিৎ চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র কৌশিক ভট্টাচার্য, তিনজনকেই অনেক ধন্যবাদ। এবং নির্বাচন আসন্ন, একেবারেই দরজায় কড়া নাড়ছে, আর সেই নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষকে বহু নাজেহাল হতে হয়েছে। বহু মানুষ তারা ভোট দিতে পারবেন না, এমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং নির্বাচন ঠিক কিভাবে হয়, কেমন ভাবে হয়, সেটা অবশ্যই নজর রাখতে হবে। তবে আমরা চাইবো নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ হোক, এমনটাই আমাদের প্রত্যেকের একমাত্র কাম্য। বঙ্গযুদ্ধ 2026 এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।